আজব ক্যারেক্টার। খুন করার পরও সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। আজব একটি ক্যারেক্টার, খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ইনসাফ নিয়ে। সিনেমাটার পরিচালনায় ছিলেন সঞ্জয় সমদার এবং এখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম সহ আরও অনেকে। সিনেমাটার গল্পটা টিজারে যেরকম দেখেছেন অনেকটা সেরকমই, যে এককালে ঢাকা শহরের অন্যতম ত্রাস ছিল একজন ডন ইউসুফ। তিনি 5 বছর আগে মারা গিয়েছেন গ্যাংওয়ারের কারণে। তো ইদানিংকালে অপরাধ অনেক বেড়ে গিয়েছে, অনেক ধরনের ক্রাইম হচ্ছে, নৃশংস ক্রাইম হচ্ছে এবং এক ধরনের রিউমার উঠেছে যে তিনি আবার ফেরত এসেছেন। তো তাসনিয়া ফারিন এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছেন তা হলো অফিসার জাহান ইন্সপেক্টর। জাহানের একটা পূর্ব আক্রোশ ছিল এই ডনের ওপরে। তো তার একটা মিশন হয়ে দাঁড়ায় যে তিনি এই ডনকে খুঁজে বের করবেন, আসলেই তিনি এক্সিস্ট করেন কি না, নাকি এটা পুরোপুরি রিউমার। সো এই ব্যাপারটা নিয়ে সিনেমার গল্পটা শুরু হয় এবং পরবর্তীতে আমরা আরও অনেক ধরনের রিভিলেশন দেখতে পাই, অনেক ধরনের আরও ক্যারেক্টারের আগমন দেখতে পাই। সো এই ছিল মূল গল্পটা। এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি অনেক আগ্রহী ছিলাম, কারণ তাণ্ডবের মতোই এরকম মাসালাপূর্ণ একটা অ্যাকশন থ্রিলার দেখব এরকম আশা করেছিলাম এবং টিজারটাতেও সেরকমই আভাস দেওয়া হয়েছিল। যেরকম অ্যাকশন ছিল বা গান সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে জমজমাটা একটা কিছু দেখব। সো সিনেমাটা দেখার পর আমার অনুভূতিটা আসলে মিশ্র। আমি পজিটিভ দিকগুলো দিয়ে যদি শুরু করি, আমার কাছে সিনেমাটার প্রথমার্ধ কিন্তু বেশ জমজমাটই লেগেছে। স্ক্রিন প্লেতে হয়তো খুব বেশি টুইস্ট অ্যান্ড টার্ন ছিল বা ছিল না, মানে প্রেডিক্টেবল ছিল, কিন্তু আমার কাছে জমজমাটি লেগেছে। হলের মধ্যে দেখতে আমার ভালোই লেগেছে। বেশ কিছু সংলাপ ছিল যেগুলো আমার কাছে খুব এনজয়েবল লেগেছে। স্পেশালি এখানে অ্যান্টাগনিস্টের রোলটা যিনি প্লে করেছেন মিশা সওদাগর, তার চরিত্রের মাধ্যমে কিন্তু খুব এনজয়েবল কিছু সংলাপ এখানে সিনেমার মধ্যে ছিল, যেটা দেখতে এবং শুনতে খুব মজা লেগেছে। পাঞ্চ লাইনগুলো বেশ মজার ছিল। অন্যান্য ক্যারেক্টারের ডায়লগগুলো বেশ সুন্দর করে লেখা হয়েছে। নাজিমুদ্দৌলা এবং সঞ্জয় সমদার মিলে চিত্রনাট্যটা করেছিলেন, তো তাদের এই সংলাপ লেখাটা খুব ভালো লেগেছে। এবং সিনেমার যে অন্যান্য টেকনিক্যাল দিকের কথা যদি বলি, আমি স্পেশালি বিজিএমের কথা বলবো। এটা সিনেমা। আরাফাত মোহসিনের বিজিএমটা কিন্তু এখানে ভীষণ এফেক্টিভ ছিল, অলমোস্ট তাণ্ডব লেভেলেরই মতো ভালো ছিল। হলের মধ্যে দেখতে এরকম বিজিএম থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মুডটা অনেক এলিভেট করে দেয়। তো সেরকমই একটা বিজিএম ছিল। রাজু রাজের সিনেমাটোগ্রাফি ওকে লেভেলের ছিল, একদম মাইন্ড ব্লোয়িং লেভেলের কিছু না থাকলেও মোটামুটি ভালো লেগেছে। এবং পারফরমেন্সের কথা যদি আমি বলি, শরীফুল রাজের কথাই শুরু করি, যে তার কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আমি আশা করি সেরকমই ভালো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। এ ধরনের গ্যাংস্টারের রোলে তিনি পরীক্ষিত, কারণ পরাণের মতো ব্লকবাস্টার সিনেমায় তিনি অসাধারণ একটা মনে রাখার মতো পারফরমেন্স দিয়েছিলেন। তো এখানে তিনি যে ভালো করবেন সেটা এক্সপেক্টেডই ছিল, তবে আমি এটা বলবো না যে আমার এক্সপেকটেশনকে তিনি ছাপিয়ে যেতে পেরেছেন। রিসেন্ট পাস্ট অন্যান্য সিনেমার ক্ষেত্রে যা হয়েছে সেরকম একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো লেভেলের পারফরমেন্স তিনি এখানে দেন নাই। তাকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে, যতটুকু ইমোশন বা বিল্ড আপ তাকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তিনি পারফর্ম করেছেন। তাসনিয়া ফারহিনের কথা আমি একটু পরে বলবো। মোশাররফ করিমের কথা যদি আমি বলি, তাকে নিয়ে আসলে এক্সপেকটেশনটা আরও বেশি ছিল। তাকে যতটুকু স্পেস সিনেমার মধ্যে দেখানো দেওয়া হয়েছে, আমার মনে হয় তাকে ট্রেলারে মানে টিজারের মধ্যে না দেখালেই বোধহয় ভালো হতো, কারণ ওটা অলমোস্ট একটা ছোট্ট অতি ক্ষুদ্র একটা ক্যামিওর মতোই তাকে দেখানো হয়েছে। হয়তো এখানে একটা ফ্র্যাঞ্চাইজ গঠন করার চেষ্টা করেছেন, পরবর্তী হয়তো একটা পর্ব হবে, সেখানে তার আরও ডিটেল স্টোরি থাকবে। সো সেক্ষেত্রে আসলে তাকে একটা সারপ্রাইজ ক্যামিও হিসেবেই দেখানো দরকার ছিল। তাকে যেভাবে পোস্টার বা টিজারের মধ্যে হাইলাইট করা হয়েছে, গানের মধ্যে হাইলাইট করা হয়েছে, এরকম আহামরি কোনো ক্যারেক্টার বা বেশি স্পেস তাকে দেওয়া হয় নাই। তিনি জাত অভিনেতা, তাকে যে ধরনের রোলই দেওয়া হবে তিনি তো ভালো করবেনই, কিন্তু ওরকম এক্সট্রা অর্ডিনারি কোনো রোল বা পারফরমেন্স দেওয়ার মতো সুযোগ তাকে দেওয়া হয় নাই। বাট যতক্ষণ তিনি ছিলেন তাকে তো দেখতে ভালো লাগেই। তাকে দিয়ে এ ধরনের অ্যাকশন হয়তো এর আগে আমরা কখনো দেখি নাই।
তো তাকে একটা অস্ত্র দিয়ে বিভিন্ন শত্রুদের তিনি মারছেন বা বিভিন্ন মানুষকে মারছেন, দেখতে মজাই লেগে গেছে। এবং সিনেমার গানগুলোর কথা যদি আমি বলি, শুধুমাত্র আকাশেতে লক্ষ্যতারা ওই গানটা নিয়ে আমি আলাদা রিভিউ করেছি, আমার খুব একটা ভালো লাগে নাই। কিন্তু এছাড়া সিনেমার মধ্যে যে গানগুলো আছে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। হাবিব ওয়াহিদের যে গানটা ছিল সেই গানটার প্লেসমেন্টটাও ভালো এবং ওই গানটা শুনতে খুব ভালো লেগেছে। সেই গানটার মধ্যে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের কেমিস্ট্রি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমার খেয়ালে মরি, তোমার বেখেয়ালে বাঁচি। ইনসাফের যে মূল গানটা ছিল, টাইটেল ট্র্যাকটা ছিল, সেটাও কিন্তু দমদার একটা গান ছিল, খুব মজা লেগেছিল গানটা শুনতে। এবং একটা পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্স যেটার গ্লিমস টিজারের মধ্যে অলরেডি দেখানো হয়েছে, সেই অ্যাকশন সিকোয়েন্সটার বিল্ড আপ বলেন বা এক্সিকিউশন বলেন, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। হলের মধ্যে আসলে খুবই জমজমাট আবহ সৃষ্টি করেছিল ওই পার্টিকুলার অ্যাকশন সিনটা, এবং শরীফুল রাজ খুব দক্ষতার সাথে সেখানে পারফর্ম করেছেন। তার যে এগ্রেশন বা যে স্কিল ফাইটিংয়ে, সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তাসনিয়া ফারিন তার পারফরমেন্সে কিন্তু আমাকে আসলে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে এই সিনেমার মধ্যে, কারণ আমার এই সিনেমা থেকে সবচেয়ে কম এক্সপেকটেশন ছিল তাসনিয়া ফারিনকে নিয়ে। কারণ তাকে নাটকে ছোট পর্দায় যেভাবে দেখেছি, সব সময় সুইট টাইপের একটা মেয়ে, রোম্যান্টিক বা ড্রামা জনার কাজগুলোতে তিনি ভালো করেন। তো বড় পর্দায় এরকম কমার্শিয়াল সিনেমায় তার প্রথম কাজ এইটা। এখানে টিজারে দেখেছিলাম অ্যাকশন আছে বা পুলিশ কর্মকর্তার চরিত্রে তিনি অভিনয় করছেন। কেমন করবেন আমার আসলে খুবই কম এক্সপেকটেশন ছিল তার পারফরমেন্সের ব্যাপারে, কিন্তু আমি সিনেমাটা দেখার পর বলতে বাধ্য হচ্ছি যে আমি কিন্তু খুবই সন্তুষ্ট তার পারফরমেন্সে। তিনি কি গ্রেট পারফরমেন্স দিয়েছেন সিনেমাতে? না, একেবারে কোনো গ্রেট পারফরমেন্স এটা হয় নাই। কিন্তু দেখেন, আমাদের এই ডিজিটাল সময় আসার পরে, সিনেমায় যে ডিজিটাল যুগ বলি, সেখানে আসার পর বড় বড় বা পপুলার কমার্শিয়াল সিনেমার যেসব নায়িকা আমাদের এখানে এসেছেন, যেমন মাহিয়া মাহি এসেছেন, তারপরে নুসরাত ফারিয়া এসেছেন, তারপরে মিম এসেছেন, তাদের প্রথম সিনেমার কথা যদি আপনারা বিবেচনা করেন, যেমন ভালোবাসার রঙে মাহির পারফরমেন্স কি একদম কালজয়ী টাইপের কিছু ছিল না, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি সুযোগ পেতে পেতে অগ্নির মতো সুপার ডুপার হিট সিনেমার মতো এত ভালো পারফরমেন্স কিন্তু দিতে তিনি পেরেছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে। নুসরাত ফারিয়াও আশিকি সিনেমার মধ্যে কি একদম মাইন্ড ব্লোয়িং কোনো পারফরমেন্স দিয়েছিলেন। শুরু থেকেই তার মধ্যে একটা এক্সট্রা ন্যাকামো বলেন বা বাংলিশ টাইপের যে এক ধরনের উচ্চারণ রীতি, এটার কারণে কিন্তু প্রথম সিনেমা থেকেই কিন্তু তিনি আলোচিত বা সমালোচিত, কিন্তু তিনিও কিন্তু আস্তে আস্তে সুযোগ পেয়েছেন। মিম কিন্তু প্রথম যে শাকিব খানের সাথে যে বড় কমার্শিয়াল সিনেমাটা করেন, সেখানেও কিন্তু তিনি দুর্দান্ত কোনো পারফরমেন্স দেন নাই, কিন্তু পরবর্তীতে তারা সুযোগ পেতে পেতে হয়তো একটা জায়গায় নিজেদের এস্টাবলিশ করতে পেরেছেন বা পারেন নাই। যাই হোক, আমার মনে হয় তাসনিয়া ফারিন এই সিনেমায় নিজেকে যতটুকু ডেডিকেশনের সাথে মেলে ধরতে পেরেছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথমত, তিনি দেখতে সুইট, এটা বড় পর্দায় না দেখলেও বুঝতাম, অনেক কাজ তার দেখেছি, কিন্তু বড় পর্দায় এক ধরনের গ্ল্যামার কিন্তু ডিজার্ভ করে, কারণ এটা ম্যাস অডিয়েন্স। সাধারণত কমার্শিয়াল সিনেমায় নায়িকাকে পর্দায় বিভিন্ন ধরনের গ্ল্যামারাস লুকে যদি দর্শক না দেখতে পারে, তাহলে কিন্তু সেই নায়িকাকে অ্যাটলিস্ট কমার্শিয়াল সিনেমায় দর্শক অ্যাকসেপ্ট করে না। সো সেই দিক থেকে আমি বলবো যে তিনি কিন্তু যথেষ্টই উতরে গেছেন। হয়তো সিনগুলো একদম খুব জমজমাট বা অ্যাকশন সিকোয়েন্সে তিনি একদম যে দুর্দান্ত ফাটিয়ে দিয়েছেন, সেটা আমি দাবি করছি না, কিন্তু তার এফোর্টটা কিন্তু লক্ষণীয়। যে তিনি বড় পর্দায় কমার্শিয়াল সিনেমার যে অ্যাক্টিং করতে চান, তার সেই প্রচেষ্টাটা কিন্তু এখানে দেখা গিয়েছে। এবং যে রোম্যান্টিক দৃশ্যগুলোতে যেটা এক্সপেক্টেড ছিল, তিনি কিন্তু যথেষ্ট ভালো করেছেন। সো আমি বলতে গেলে এই সিনেমা থেকে আমার সবচেয়ে বড় আউটকাম এটাই হয়ে থাকবে যে তাসনিয়া ফারহিনকে একটা এরকম কমার্শিয়াল সিনেমায় আমার ভালো লেগেছে। আমি খুবই আশা করব যে পরবর্তীতে এরকম বড় প্রজেক্টে বা এর চাইতেও বড় প্রজেক্টে তাকে নেওয়া হোক, বা এ ধরনের গ্ল্যামারাস বলেন বা এ ধরনের মাসালাপূর্ণ চরিত্রে তাকে দিয়ে আরও কাজ করা হোক। কারণ আমরা কিন্তু নায়িকা সংকটে ভুগছি।
নায়ক সংকট তো আছেই, এক শাকিব খানই সব ব্লকবাস্টার সিনেমা উপহার দিচ্ছেন, তারপরেও বাকিরা চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, কিন্তু সেরকম কনসিস্টেন্সি নাই। নায়িকাদের দিকে দেখলে তো আসলে একদমই ফাঁকা চিত্র, কোনো নায়িকাই কিন্তু কনসিস্টেন্টলি ভালো সিনেমা দিতে পারছেন না, এবং দিতে তো পারছেনই না, বরঞ্চ নিজেদের ব্যক্তিগত জীবনের নানা কন্ট্রোভার্সি নিয়ে একদম কি বলবো, দুর্গন্ধ ছড়াচ্ছেন। সেক্ষেত্রে তাসনিয়া ফারহিনের মতো এরকম একজন শিক্ষিত অ্যাক্ট্রেস আমাদের ইন্ডাস্ট্রিতে আরও নিয়মিত হন, সেটাই আমি চাইব। এই ছিল আমার মতে মোটামুটি সিনেমার পজিটিভ দিকগুলো। এখন যদি উইকনেস বা খারাপ প্রসঙ্গে আসি, বা যেই জায়গাতে আমি হতাশ হয়েছি, এই সিনেমার যে গল্পটা, সে একজন গ্যাংস্টার কিভাবে গ্যাংস্টার হলো তার একটা অতীত ছিল। তিনি আগে একটা সাধারণ মানুষ ছিলেন, কোনো একটা ট্র্যাজিক ইভেন্ট থেকে তার এক ধরনের ট্রান্সফরমেশন হয়, তিনি এ ধরনের গ্যাংস্টার হয়ে ওঠেন। এই ধরনের গল্প আমরা দেশে বিদেশে বিভিন্ন ধরনের সিনেমায় কতবার যে দেখেছি। এটাকে একদিক দিয়ে ধরলে ইন্সপিরেশন, অরিজিনাল গল্পও বলা যায়, বা নকল বলতে গেলে শত শত হাজার সিনেমার নকল বলা যায়। আসলে এই আলোচনায় না যাই, এই ধরনের গ্যাংস্টার সিনেমাগুলোর মধ্যে এই ধরনেরই গল্প থাকে বেসিক্যালি। আপনি যত পপুলার রিসেন্ট টাইমে দেখবেন যে কোনো না কোনো গ্যাংস্টার গল্পতে এই সেম টপিক ব্যবহার করা হয়, যে আগে একটা সাধারণ মানুষ ছিলেন বা খুব রুট লেভেল থেকে উঠে আসা মানুষ ছিল, পরবর্তীতে সে কোনো একটা কারণে, কোনো একটা প্রতিশোধ স্পৃহা বা তার মধ্যে কোনো একটা স্প্রিট বা অপমানের প্রতিশোধ, কিছু না কিছু একটা ইমোশনের কারণে সে এরকম বড় একটা গ্যাংস্টার হয়ে যায়। সমস্যা এই গল্পে না, সমস্যাটা হচ্ছে যে আপনি যখন এই সেম গল্প, অনেক বছর ধরে দেখা বহু পরিচিত গল্প, যখন আবার আপনি স্ক্রিনে আনবেন, তখন আপনাকে প্রেজেন্টেশন ভিন্নতা আনতে হবে, অনেক মোমেন্টস ক্রিয়েট করতে হবে, যেটা তুফান করতে পেরেছে। তুফান কি আমার খুব প্রিয় সিনেমা, আমি অনেকবার বলেছি যে তুফান কিন্তু আমার কোনো প্রিয় সিনেমা না। ইনফ্যাক্ট রায়হান রাফির সবচেয়ে দুর্বল কাজ, বড় পর্দার জন্য সবচেয়ে দুর্বল কাজ আমি বলবো। কিন্তু তুফান দেখতে এত মজা কেন লেগেছে, লোকজন এত হুড়মুড় পড়ে কেন দেখছে? কারণ পুরো সিনেমাতে সিনেমাটিক মোমেন্টে ভরপুর, অনেক সারপ্রাইজ আছে, অনেক ভালো ভালো বিল্ড আপ আছে, যেইটা ইনসাফ সিনেমায় একদম মিসিং। সেরকম কোনো বিল্ড আপ নাই। বিভিন্ন চরিত্রের মাধ্যমে বলা হচ্ছে যে এই ডন ইউসুফ সে অনেক বড় ডন, দুধ দিয়ে গোসল করে খুন করার পরে। সিনগুলো এমনভাবে দেখানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে, এত বেশি কিন্তু ইফেক্টিভ লাগে না জিনিসগুলো। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, ইউসুফ ক্যারেক্টারটার যে ট্রান্সফরমেশনটা হলো, সেটা আমার কাছে যথেষ্ট ইমোশনালি ইম্প্যাক্টফুল মনে হয় নাই। আরও বেশি ট্র্যাজিক বা আরও বেশি ধাক্কা লাগার মতো যদি কোনো ঘটনা দেখানো হতো, তাহলে হয়তো তার এই এত সাধারণ মেধাবী একটা ছেলে থেকে এরকম গ্যাংস্টার হয়ে ওঠার গল্পটা আমি কনভিন্সড হতে পারতাম। গল্পটাতে জাস্ট বাবাকে জুতার মালা পরানো হলেই একটা ছেলে যে সিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করছে, সে সব কিছু ছেড়ে ছুড়ে মানুষকে রক্তারক্তি কারা শুরু করবে, এটাতে আমি একদমই কনভিন্সড না। তো যেহেতু এইটা সিনেমার অনেক বড় একটা প্লট এবং এলিমেন্ট ছিল, এই ক্যারেক্টারটার জার্নিতে আমি কনভিন্সড না, সো বাকি জিনিসগুলোতে আসলে অত বেশি আমার কাছে সারপ্রাইজিং লাগে নাই। এবং অন্যান্য যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ওই জঙ্গলের অ্যাকশন সিকোয়েন্সগুলোর মতো এতটাও ওয়েল বিল্ড আপ হয় নাই। এবং একটা বড় গান নিয়ে টিজারেও দেখানো হয়েছে যে তিনি গোলাগুলি করছেন, সেই সিনটারও আসলে আরও ভালো বিল্ড আপ দরকার ছিল। এবং এই ধরনের বড় একটা গান নিয়ে যখন কেউ শ্যুট করছে, সেটার যে ইফেক্ট হওয়ার কথা, সামনে যারা আছে তারা ছিটকে দূরে উড়ে যাওয়ার কথা, যেটা আপনি কেজিএফের মধ্যে দেখবেন যে এরকম একটা গান নিয়ে তিনি যে গোলাগুলি করেছেন, বা অ্যানিমেলের মধ্যে যে দেখেছেন সামনে যারা থাকবে ছিঁড়ে ফুঁড়ে যাচ্ছেন। সেরকম ইফেক্ট না দেখাতে পারলে, এরকম জাস্ট একটা বিশাল বড় একটা গান নিয়ে সেই সেম জিনিস তুফানেও যা করছে সেটা রিক্রিয়েট করার চেষ্টা করলে তো হাস্যকর চেষ্টা হবে, অত বেশি ভালো লাগে নাই। এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে শরীফুল রাজ এত ভালো একজন অভিনেতা না। এই যে যখন তিনি সামনাসামনি একটা ফেস অফ হচ্ছে মিশা সৌদাগরের ক্যারেক্টারের সামনে, তাকে না ওই লেভেলের ডায়লগ দেওয়া হচ্ছে, না তারও আই ডোন্ট নো ভয়েসটা আরেকটু বোধহয় ভারিক্কি আনা দরকার ছিল, যে এই ধরনের গ্যাংস্টারে তার মধ্যে যে ভারিক্কিটা দরকার ছিল, অ্যাটলিস্ট সৌদাগরকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ডায়লগপূর্ণ ক্যারেক্টার ছিল।
সেই ফেস অফটা আরেকটু জমজমাট হতে পারত যদি তারও ওরকম দারুণ দারুণ কিছু ডায়লগ রাখা হতো। তো যাই হোক, সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে এখানে যে ইউনিভার্স প্রচেষ্টার জন্য যে চেষ্টাটা, এইটা নিয়ে বেশ কথাবার্তা শোনা যাচ্ছে যে সঞ্জয় সমধার তার একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পেরেছেন। আমি না এই ব্যাপারটা আসলে বুঝতে পারি নাই। আমার স্বল্প জ্ঞানে আমি যেটা বুঝি যে আমি রিসেন্ট টাইমে যে মুভি ফিল্ম ইউনিভার্স যতগুলো দেখেছি সেখানে যে ব্যাপারটা বুঝেছি, যে কোনো একজন ডিরেক্টর বা ওই প্রোডাকশন হাউস থেকে হয়তো পূর্বে কোনো একটা খুব সফল সিনেমা হয়েছে বা কোনো একটা পূর্বের কোনো সিনেমায় খুব আইকনিক কোনো একটা ক্যারেক্টার আছে যেটা দর্শক মনে খুব সমাদৃত, খুব পপুলার। কোনো একটা সিনেমায় কোনো একটা ভাবে কাহিনীর মধ্যে সেই ক্যারেক্টারটার আগমন ঘটবে বা সেই প্লট এলিমেন্টের রেফারেন্সটা থাকবে, তখন গিয়েই একটা ইউনিভার্সের ফিলটা পাওয়া যায়। মানে এইটা একটা ইউনিভার্স। এইখানে যেই ব্যাপারটা দেখানো হয়েছে যে মোশাররফ করিম যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেটাও তো এর আগে ডিরেক্টরের কোনো কাজে ছিল বলে আমার তো জানা নাই, কারণ এটা তার দ্বিতীয় সিনেমা। এর আগে একটাই সিনেমা তিনি করেছেন বলে আমি জানি। সিনেমার ওভারঅল কারিগরি দিক চলনসই, জাস্ট বিজিএমটাও খুব এক্সেপশনালি ব্রিলিয়েন্ট, এটাই খুব ভালো লেগেছে। সো আমি জানি না আপনারা যদি আমার মতো এত এক্সপেকটেশন না নিয়ে যান তাহলে হয়তো এতটাও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমার আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, সো আমার আসলে সেরকম আশা পূরণ হয় নাই। জানি না আপনাদের কেমন লাগবে। তো যদি অলরেডি আপনারা দেখে থাকেন, আপনাদের আসলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন, আমি বিভিন্ন রকমের মুভির এক্সপ্লেন ভিডিও দিয়ে রেখেছি, আশা করি তা আপনাদের ভালো লাগবে। আর এই ইনসাফ মুভি আমার কাছে আসা মাত্রই আমি এই মুভির ফুল এক্সপ্লেন ভিডিও করে ফেলবো আপনাদের জন্য। তো ততদিন আমাদের সাথে থাকুন, আর এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।